আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সেটা হইল ভিসা সংক্রান্ত বিষয়। যেমন ধরেন হচ্ছে আমরা অনেক ভাইয়েরা আছি যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, অনেক বছর ধরে চেষ্টা করতেছি, হচ্ছে না। এর জন্য কিছু কথা বলা যাচ্ছি। সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিছু বিষয় থেকে মানে বাঁচার জন্য। বিশেষ করে বাংলাদেশের অবস্থা যেরকম, অনেক প্রতারণা বাইরে গেছে, এগুলো তো আমরা সবাই জানি। অনেকে দিছি, অনেকে কাজ করতেছে, অনেকে কাজ হচ্ছে, অনেকের হচ্ছে না, অনেকের টাকা যাচ্ছে, অনেকের টাকা এদিক সেদিক হইতেছে। এগুলো বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো নিউজিল্যান্ডের ব্যাপারে। তো আমি অনেক দিন যাবৎ দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, দীর্ঘ 9 বছর যাবৎ চেষ্টা করতেছি। হ্যাঁ, বিষয়টা হলো 9 বছর যাবৎ যখন আমি চেষ্টা করতেছি তখন অনেক জায়গায় দিচ্ছি, হচ্ছে না। তারপরে আপনার ইউটিউবে কিছুদিন আগের যে ঘটনার জন্য আজকে মূলত আপনাদের সামনে আসা, সেটা হইল আপনাদের উপকারের জন্যই। বিষয়টা হচ্ছে আপনার আসলাম নিউজিল্যান্ডের ব্যাপার নিয়ে। তো ইউটিউবে একটা পেজ আছে, ইউটিউবে একটা চ্যানেল আর কি। ইউটিউবে একটা চ্যানেল আছে, নাম হচ্ছে ট্রাভেল উইথ আবির। উনি হচ্ছে ইসের কাজ করে, ওই নিউজিল্যান্ডের কাজ করে, ইউরোপের অনেক দেশের কাজ করে। হ্যাঁ, যাই হোক, ওনার সাথে আমার ওই ভিডিও, মানে ওনার একটা ভিডিও আপলোড দেখে ওনার কথা আমার পছন্দ হয়। ওনার কথা আমার পছন্দ হওয়ার পর ওনাকে আমি বলছি, মানে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়, উনি নাম্বার শেয়ার করা রাখছিল ওনার ভিডিওতে। পরে ওনারা আমি নক দেওয়ার পরে বললাম যে ভাই, নিউজিল্যান্ডের ব্যাপারটা কীরকম কী, যেহেতু ইউরোপে হচ্ছে না, ইউরোপের প্রসেসটাও অনেক লেট, এটা আমরা সবাই জানি। ইউরোপের প্রসেস মিনিমাম 3 মান্থ থেকে শুরু হয়, উপরে 6-7 মান্থ 8 মান্থ পর্যন্ত চলে যায়, অনেকের 1 বছরও চলে যায়। তো এই হিসাবে ইউরোপের হচ্ছে যেহেতু লেট, পরে বললাম যে তাহলে নিউজিল্যান্ডের ব্যাপারটা শুনি কীরকম কী। তো নিউজিল্যান্ডের ব্যাপারে উনি বললো যে আপনার কত হইতে পারে, 12 লাখ টাকা টোটাল পেমেন্ট। 30,000 টাকা প্রথম ফাইল প্রসেসিংয়ের জন্য, ফার্স্ট টাইম 30,000 টাকা তাদের পে করতে হবে। আর ওয়ার্ক পারমিট আসলে বা অফার লেটার আসলে তখন পে করতে হবে হচ্ছে 30,000 টাকা। এই হলো 60,000 টাকা। আর বাদ বাকি টাকা হচ্ছে আমাকে নিউজিল্যান্ড ভিসা চেক করার একটা পোর্টাল আছে, সেটা হচ্ছে আইডি, আপনার রিয়েলমি আইডি। হ্যাঁ, ওই পোর্টালে উনি আমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, আমি চেক দিব, টিকিট কনফার্ম হবে, দেন তাকে টাকা দেওয়া হবে। ওই ভিডিওতে উনি বলছিল। তো ওই কথা শুনেই আমার পছন্দ হয়েছে যে 30-60 হাজার টাকা তেমন একটা অ্যামাউন্ট না, গেলেও হয়তো আমার কিছু হবে না, বড় অ্যামাউন্টও না, এইরকম কিছু একটা, মানে আমি রিস্ক নিয়েই ওনাকে টাকাটা দিলাম আর কি। যেহেতু রিস্ক না নিলেও হয় না, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, অনেক সময় টাকা নিয়ে চলে যায়। ঠিক আছে, কিছু টাকা কমে, বিষয়টা বুঝতেই তো পারছেন। ঠিক আছে, ওনার কথা পছন্দ হইলে আমি দিয়ে দিলাম টাকা। আপনার 20 ডিসেম্বর প্রথম পেমেন্ট করছি, 20 ডিসেম্বর। ঠিক আছে, প্রথম পেমেন্ট করার পরে আমার 20 ডিসেম্বর করার পরে হয়তো আমাকে 21 জানুয়ারি বা 20 জানুয়ারি, এক মাসের মধ্যে আমার হচ্ছে একটা কন্ট্রাক্ট লেটার দিল কোম্পানির। আমি ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, একটা কন্ট্রাক্ট লেটার দিল উনি আমাকে। কন্ট্রাক্ট লেটার দেওয়ার পরে আমি ওনাকে পরে বলতেছে যে ভাই, আপনার তো কোম্পানি কন্ট্রাক্ট অফার চলে আসছে, আপনি আমাকে বাকি 30,000 টাকা যে ভাইয়া, ওই টাকাটা আমার পেমেন্ট করেন। আর যে কন্ট্রাক্ট লেটার দিছে ওইখানে শেষ পেজে আপনি একটা সাইন করে দেন। আমি পড়লাম কন্ট্রাক্ট লেটার পরে ওই দিনই ওনাকে আমি আমার ওই সাইন করে পাঠাই দিলাম। আর পেমেন্ট করলাম হচ্ছে 23 জানুয়ারি, মানে 2 দিন না 3 দিন পরে আমি তাকে ওই বাকি 30,000 টাকা দিয়ে দিলাম। এই হচ্ছে 60,000 টাকা দেওয়া শেষ। তারপরে উনি বললো যে ভাই, টেনশন করেন না, 25 জানুয়ারি, মেবি 25 জানুয়ারি 2025, মেবি ওই দিন ছিল শনিবার। ঠিক আছে, শনিবার দিন মানে উনি আমাকে বললো টাকা নেওয়ার পরে, ভাই শনিবার দিন আপনার ভিসার জন্য আমি আবেদন করে দেবো, আল্লাহ ভরসা, টেনশন করেন না, হয়ে যাবে। আমি আল্লাহ ভরসা করে ঠিক আছে ওনাকে টাকা দিয়ে দিলাম। উনি করলো। তারপরে উইদিন 15 ডেজ, ঠিক আছে, 15, এই তো ধরেন 20-25 দিনের মধ্যে আমার পরে 20-25 দিন পরে উনি আমাকে নক দিয়ে বলতেছে যে ভাই,
15 তারিখ, হ্যাঁ 15 তারিখ না 15 তারিখ উনি আমাকে, সরি 16 তারিখ উনি আমাকে একটা ভিসার পাঠাইছে। পিডিএফ বলবো না, পিডিএফটার স্ক্রিনশট দিয়ে উনি আমাকে পাঠাইছে 2 পেজের একটা স্ক্রিনশট পাঠাইছে। তা ওইখানে মূল ইনফরমেশন আছে যেগুলা, যেমন ধরেন ক্লায়েন্ট আইডি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর হচ্ছে ভিসা স্টার্টিং ডেট, ঠিক আছে, আরও কিছু ইনফরমেশন আছে, ওগুলো ব্লার করা কেন? ঠিক আছে, উনি বললো যে ভাই পেমেন্ট করে দেন, আমি লয়ারকে টাকা দিব, টাকা দিলে উনি আমাকে ফুল মানে এইটা দিয়ে দিবে, আর সাথে সাথে আপনি এয়ার টিকিটটাও আমি 3-4 ঘন্টার মধ্যে আমি দিয়ে দিতেছি। পরে আমি বললাম যে ভাই আমার 2-3 দিন সময় দেন, যেহেতু 12 লাখ টাকার বিষয়, যেহেতু 60,000 টাকা দিছি আর বাকি হচ্ছে 11,40,000 টাকা আমাকে পে করতে হবে। আমি বললাম যে ভাই যেহেতু টাকা পয়সার বিষয়, তাহলে আমাকে এত টাকার বিষয়, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। তো আমি ওনার কাছে 2-3 দিন সময় নেব। উনি আমাকে বললো ঠিক আছে আপনি সময় নেন, সমস্যা নেই, কিন্তু হাফ পেমেন্ট এখন করে দিতে হবে এই 2-3 দিন পরে। ঠিক আছে, তার মধ্যে আমি একটু নেটের বাইরে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, আমি ফোন তার ধরতে পারি নাই, উনি আমাকে কল দিছে। ঠিক আছে, আমি একটু নেটের বাইরে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক 2 দিন পরে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, আবার আমি বাড়িতে আসলাম, আমি একটু ঢাকায় গেছিলাম, ঢাকায় একটু কাজে গেছিলাম আর কি। যাই হোক ও 2 দিন পরে আবার ওনার সাথে কথা, উনি বললো যে ভাই আপনি যদি এইভাবে ফোন ধরেন না তাহলে একটু সমস্যা। ঠিক আছে, ওইগুলো বিষয়ে কথা না বলি, তো বিষয়টা হলো ওনাকে আমি পেমেন্ট করব, ঠিক আছে। তো তখন আমার টাকাটা অ্যারেঞ্জ হয় নাই। তো আমি তাকে বলতেছি যে ভাই তাহলে এইভাবে আমি তাহলে ভিসাটা আমি চেক দিব কীভাবে, যেহেতু আপনার কথা এটা, চেক দিব কীভাবে? তো উনি আমাকে একটা পিডিএফ পাঠাইলো আবার, ঠিক আছে, ভিসা ভেরিফিকেশন রিকোয়ার লেখা একটা পিডিএফ, ওটাও আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই, ভিডিওর মাঝখানে। তো ওই রকম একটা মানে এই পাঠাইলো, ওইটা পাঠানোর পরে উনি আমার কাছে বলতেছে এই যে ভাই চেক দিয়ে দিছি, আপনিই করেন। তো আমি বললাম যে ভাই দেখি আমি টাকা করি। পরে আমি আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলতে গেলাম যে ভাই কী অবস্থা, দেখো তো এটা কি অরিজিনাল, আমি তো বুঝি না এগুলো ব্যাপার নিয়ে। তো ও বললো যে তুমি ভাই একটু কষ্ট করে ইমিগ্রেশনে কল দাও, তো ওরা তোমার ফুল ডিটেলস দিতে পারবো, যেহেতু এই ভিসা ওরাই ইস্যু করছে, ওরা ছাড়াও তো আর কেউ তোমার দিতে পারবো না, যেহেতু তোমার ক্লায়েন্ট আইডিটা দেয় না। পরে আমি বললাম যে হ্যাঁ কথাটা ঠিক, যদি 500-1,000 টাকা যাই লাগুক সমস্যা নাই, আমি তাহলে ইয়েতে কল দিই, যেহেতু বিষয়। পরে উনি এর মধ্যে আমাকে বলতেছে যে ভাই টাকা দেন। পরে আমি বলছি যে টাকা দিব ভাই, সমস্যা নাই, কিন্তু তাহলে আমার ভিসাটা প্রপারলি চেক করতে দেন। এগুলো তো কোনো ডকুমেন্টস হইলো না ভাই, উনি আমাকে যে ডকুমেন্টসগুলো দিছে, তো এগুলো তো কোনো ডকুমেন্টস হইলো না, এগুলো তো যে কেউ বানাইতে পারে। আর আমাদের দেশের যে অবস্থা, সবাই মানে বুঝে নিত, অনেক যারা এগুলো কাজ করে সবাই এগুলো পারবে। তো পরে উনি আমাকে বলতেছে যে ভাই আমি আপনাকে ঠকাবো না, এই সেই। পরে বললাম যে ভাই এখানে তো ঠকানোর কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমি ইমিগ্রেশনে কল দিছিলাম, আমি আবার ইমিগ্রেশনে আসলেই কল দিয়েছিলাম, ঠিক আছে, নিউজিল্যান্ডে অকল্যান্ডে যে ইমিগ্রেশন আছে ওইখানে কল দিছিলাম। কল দেওয়ার পরে আমি মানে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে ভিসা ইস্যুর ব্যাপারে। তো ওরা বললো যে ক্লায়েন্ট আইডি চাইলো। তো ক্লায়েন্ট আইডি যেহেতু আমার কাছে নাই, তো আমি ওনাদের কাছে কীভাবে ক্লায়েন্ট আইডিটা প্রোভাইড করব? তো আমি বললাম যে লয়ার আমাকে ক্লায়েন্ট আইডি দেয় নাই, ঠিক আছে, লয়ার যেহেতু ক্লায়েন্ট আইডি দেয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে আপনার পাসপোর্টের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন। পরে আমি বললাম যে আমার পাসপোর্ট নাম্বার এত, আমি কোন দেশ থেকে আসছি, কোন দেশের থেকে বলতেছেন, বললাম যে আমি বাংলাদেশ থেকে বলতেছি, আপনি কোথায় আবেদন করছেন, মানে কোম্পানিটা কোথায়, ঠিক আছে। প্রথমে কোম্পানির এইটা ছিল হচ্ছে আপনার ক্রিস্টচার্চ একটা জায়গা আছে নিউজিল্যান্ডে, ওইখানে। আর ওনারা উইকিপুকুরে মনে হয় আমার এইটা আবেদন করছে, এইরকম একটা নাম নিউজিল্যান্ডের। তো আমি বললাম, তো ওরা বলার পরে আমার নাম জিজ্ঞেস করলো, ডেট অফ বার্থ জিজ্ঞেস করলো, আমি বললাম, ঠিক আছে। তো ওরা সার্চ করে ওদের মানে ডাটা বেজে আমার কোনো ইনফরমেশন পাচ্ছে না। তাহলে ভাই আমি একটু কনফার্ম, আমি তো এখানে 100% কনফার্ম। তারপর ওনাকে আমি বললাম যে ভাই আমি তো ইমিগ্রেশনের কল দিছি, ওই দিন আমার টাকা দেওয়ার ডেট, তার আগে আমি ইমিগ্রেশনের সাথে কথা হয়েছে, ঠিক আছে। বললাম যে ভাই আমি তো ইমিগ্রেশনের কল দিছি, ওরা তো এইভাবে বললো, তাহলে আপনি আমাকে ক্লায়েন্ট আইডিটা দেন। ইমিগ্রেশন থেকে আমাকে বলছিল যে তাহলে আপনি আমাদের সাথে আবার কন্ট্যাক্ট করুন ইয়ের সাথে, মানে ক্লায়েন্ট আইডি দিয়ে, ঠিক আছে। পরে আমি ওনাকে বললাম যে ভাই আপনি আমাকে ক্লায়েন্ট আইডিটা দেন, আমি ইমিগ্রেশনে চেক করি, যেহেতু এভাবে ওই যে রিয়েলমি যার তার অ্যাকাউন্ট দিয়ে বলে চেক করা যায় না, আমি চেক করছি আমার অ্যাকাউন্টে চেক করা যাচ্ছে না, তাহলে কোনো একটা প্রুফ দেন।
ঠিক আছে? কয় না ভাই সমস্যা নাই, আপনি পেমেন্ট করেন, আমি এই করে দিচ্ছি। কিন্তু এটা কোনো কথা হইলো নাকি ভাই? আপনি বলেন যে আপনারা বলেন যে পেমেন্ট আমি আগেই কেমনে করবো ভিসা চেক না দিয়ে, যেহেতু ই ভিসা। আর এইগুলো বাংলাদেশে অনেক প্রতারণা হয়, ঠিক আছে? এইসব ব্যাপারে তাহলে আমি কীভাবে আগেই পেমেন্ট করি তারে। তারপরে পেমেন্ট করার পর্যায়ে আমার বড় ভাই অ্যাকাউন্ট দিয়ে দিছি অলরেডি, উনি পেমেন্ট করতে ব্যাংকেও গেছে। তো আমি ডিরেক্ট তারে ফোন দিছি যে ভাই ইমিগ্রেশন দিয়ে তো এগুলো বলতেছে আপনি টাকা তাহলে আগেই পাঠায়েন না, ঠিক আছে? তো ভাই ওইখান থেকে চলে আসছে, ঠিক আছে? আমার বড় ভাই, যে আপন বড় ভাই, উনি পরে ওনাকে বলতেছি যে তাহলে আপনি আমাকে ইটা দেন, ক্লায়েন্ট আইডি দেন, আপনার সাথে কমিটমেন্ট হয়েছে, যেহেতু আমি অলরেডি 60,000 টাকা দিতে পারছি, তাহলে আর বাকি টাকা দিতে পারবো না, যেহেতু আমার যাওয়ার ইচ্ছা বিথাই তো আমি টাকাটা দিচ্ছি, তাই না ভাই? তো উনি আমাকে দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। উনিকে আমার বলতেছে যে আমি আপনাকে ঠকাবো না, আমি কাউকে কখনো ঠকাই নাই। এগুলো কোনো কথা হইলো নাকি ভাই বলেন? এগুলো হলো যেগুলো আপনার কমিটমেন্ট। আবির ভাইয়ের কথা বলতেছি, ওনার যে কমিটমেন্টটা, উনি যে কমিটমেন্ট রাখছে ওই কমিটমেন্টটা তো সে পূরণ করবে, ঠিক আছে? উনি আমাকে রিয়েলমি আইডি পাসওয়ার্ড দেবে, আমি ভিসা চেক দেবো, এয়ার টিকিট কনফার্ম হবে, তারপর আমি তার টাকা দেবো। কিন্তু এয়ার টিকিটের কথা পরেই গেলাম, কিন্তু সে তো আমাকে ভিসা যে ডিটেলসগুলো ওগুলো তো আমাকে দিবে নাকি? ওগুলো দেওয়ার পরেই তো আমি তারে টাকাটা পেমেন্ট করবো। ওনার কথা যেটা, উনি আমাকে দিচ্ছে না, ঠিক আছে? পরে উনি ওনার সাথে আমার কোনো কথা ঝগড়াঝাটি কিছু হয় নাই। ওনাকে আমি বলতেছি ভাই তাহলে কি কাজটা কি ঠিক করলেন, সেই উনি আর আমার সাথে কথা বলতেছে না বা মেসেজও দিচ্ছে না। আর বিষয়টা, মেসেজটা আপনাদের কাছে পৌঁছানোর মানে যে টাকা পয়সা কারো কাছে দিলেন ওগুলো চিন্তা ভাবনা কইরা দিয়েন ভাই। আমার মতো করে হুটহাট টাকা দিয়া ধরা খায় না, ঠিক আছে? আর আবির ভাইরে ওনার ছবিও আমি দিয়ে দিব, সমস্যা নাই। ওনার হচ্ছে নাম নীরব ইসলাম আবির, মেবি, সরি পারভেজ ইসলাম আবির। আর ওনার ইউটিউবে পেজ হচ্ছে ট্রাভেল উইথ আবির, ঠিক আছে? উনি উনি পোল্যান্ডে থাকে, বাংলাদেশে থাকতো। ওনার ওয়াইফ কয়েকদিন আগে মারা গেছে উনি বলছিল। যাই হোক, ওগুলো তাদের পার্সোনাল বিষয়, ওগুলো ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে মানুষের সাথে এইভাবে প্রতারণা করাটা ঠিক না ভাই, এটা হলো বিষয়, ঠিক আছে? মানুষের ইমোশন নিয়ে খেলাটা ঠিক না। আপনি যদি আসলেই কাজ করতেন তাহলে আপনি ইনফরমেশন দিতে আপনি ভয় পাইতেন না, ঠিক আছে? ইনফরমেশন দিতে আপনি টোটালি ভয় পাইতেন না। আমি কাজ করছি ভাই, আমি কাজ করছি, এই নেই তোর ইনফরমেশন, ঠিক আছে? আর আপনারা ছাড়া তো আমি যাইতে পারতেছি না, তাই না? এয়ারপোর্টে বোর্ডিং পাস আছে, তারপর হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস আপনি প্রোভাইড করবেন, ঠিক আছে? এই যে দেখেন, আমার পুলিশ ক্লিয়ারেন্স করতে আমি পুলিশ ক্লিয়ারেন্সও কইতে রাখছি, ইমিগ্রেশনে বলে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, ঠিক আছে? এই যে পুলিশ ক্লিয়ারেন্স, কোভিড-19 এগুলো সব লাগবে বলছিল, ঠিক আছে? তাইলে মানুষের সাথে প্রতারণা করে ওনার কী লাভ? আর 60,000 টাকা দিয়ে উনি কয়দিন চলতে পারবো বলেন? আবার বলে যে কয়দিন আগে আমি হজ করে আসছি, আপনাদের দিব না, আমি কখনো হারাম খাই না। তাহলে এখন এটা কী হইলো ভাই বলেন আপনারা, ঠিক আছে? টাকা তো বিষয় না, মানুষের সাথে এই মানুষের আবেগ নিয়ে যে আপনারা এইভাবে ছিনিমিনি খেলেন, এগুলো ঠিক না, ঠিক আছে? এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের বাইরে যাওয়াটা একটা স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের অবস্থা যেরকম, হালাল রোজগারের জন্য মানুষ দেশের বাইরে যাইতে চাইতেছে, ঠিক আছে? একটু ভালো জীবনযাত্রার হিসাবে মানুষ দেশে, ইউরোপে বা যেসব দেশে উন্নত বিশ্বে যেতে চাইতেছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ প্রজন্ম। আপনারা এইটার সুযোগ সুবিধা নিয়ে ভাই, আপনাদের আল্লাহর রস্তে আপনাদের কাছে বলতেছি, আল্লাহর রস্তে আপনারা এইসব প্রতারণা থেকে যারা এগুলোর সাথে জড়িত, আল্লাহর রস্তে এগুলো ছাইড়া দিয়া ভালো হালাল রোজগারের ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনারাও করেন, আমাদেরও জানি হয়, সেই দোয়া করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিও সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।